আল্লাহ মাফ করুক, আল্লাহর কাছে মাফ চেয়ে নিচ্ছি। আমরা তো মুসলমান, আল্লাহ সবকিছু ক্ষমা করবে, শিরককে আল্লাহ ক্ষমা করবেন না। যারও সন্তানদের যেমন বাবা মায়ের পরিচয় থাকে না, এই অবৈধ সরকারের কোনো পরিচয় নাই। মুসলমান হিসেবে আল্লাহ খুদার নাম যতবার লয় বা নাড়ে, ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক আছে, ভারত আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এই কথা বলে এই জিকির বোধ হয় তার চেয়ে বেশি সংখ্যক বলে ভারতের জিকির করেও তারা একটা রোহিঙ্গাকে প্রত্যাবর্ষণে ভারতের সহযোগিতা পেয়েছে। বাংলাদেশের বর্তমানে সবচেয়ে চাইনিজ ইনভেস্টমেন্ট বেশি, চাইনিজ বিভিন্ন প্রকল্প চলছে, পদ্মা সেতু বলেন, মেট্রো রেল বলেন, অনেক প্রকল্প চলছে। চাইনা কেন আমাদেরকে রোহিঙ্গা প্রত্যাবর্ষণে সহযোগিতা করছে না? কারণ জানে এই সরকারের মতো আপনার যারও সন্তানদের যেমন বাবা মায়ের পরিচয় থাকে না, এই অবৈধ সরকারের কোনো পরিচয় নাই। জনবিচ্ছিন্ন মাফিয়া, লুটেরা, ডাকাত, সন্ত্রাসী, চোর, যে কারণে আজকে এদেরকে কেউ পাত্তা দিচ্ছে না, এদের কথা কেউ শুনছে না। জাতীয় সংসদকে আজকে জোকারদের ক্লাবে পরিণত করেছে, গোপাল ভাঁড়ের ক্লাবে পরিণত করেছে। আজকে বাংলাদেশের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি কি হবে, বাংলাদেশের অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের পলিসি কি হবে, ইউরোপ আমেরিকায় আমাদের পোশাক রপ্তানি কমে যাচ্ছে, আমাদের বিকল্প বাজার কোথায়, অর্থনৈতিক পুনরুদ্ধারে সরকার কি কৌশলপত্র গ্রহণ করেছে, এইগুলো আলোচনা হয় না। কারণ কতগুলো অশিক্ষিত, দুর্নীতিবাজ, চোর, ডাকাত, সন্ত্রাসী আজকে সংসদে বসে আছে। ওদের কাছে দেশপ্রেম, দেশের মানুষের জন্য কাজ করা, জনগণের প্রতি দায়বদ্ধতা থাকা, সেটি ওদের মাথায় নাই। ওরা আছে কে কেমনে টাকা কামাবে, মাল পানি বানাবে, সেই ধান্দায়। আজকে বাংলাদেশ একটা বহুমুখী সংকটে পতিত। আপনারা দেখতে পাচ্ছেন, একদিকে ভারতীয় আগ্রাসন চলছে, বাংলাদেশের নির্বাচন কি হবে, কারা ক্ষমতায় যাবে, বাংলাদেশের পুলিশ প্রধান কে হবে, বিডিআর মানে সীমান্ত রক্ষী বাহিনীর প্রধান কি হবে, সামরিক বাহিনী প্রধান কি হবে, মন্ত্রী পরিষদ সচিব কে হবে, এমপি মন্ত্রী কি হবে, সেটা ঠিক করে দিচ্ছে আমাদের পাশের দেশ ভারত। এই রকমের একটা হস্তক্ষেপ, একটা ওপেন হস্তক্ষেপ সেটি চলছে। কেউ বলছে, কেউ বলছে না। আমরা বলতে পারছি, আরো যখন আমাদের পররাষ্ট্র সচিব তৌহিদ সাহেব বলেছেন যে বাংলাদেশের বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে ভারতের পরামর্শ থাকে, ভারতের সুপারিশ থাকে, কিন্তু দুঃখজনক আজকে এটি নিয়ে রাজনৈতিক মহল থেকে কোন সরব প্রতিবাদ আসছে না, প্রতিক্রিয়া আসছে না। কারণ সবাই দাদা বাবুদের গোলামি করে এমপি হতে চায়, মন্ত্রী হতে চায়, প্রশাসনের উচ্চ পদে বসতে চায়। এতদিন ধরে এই ভারতীয় আগ্রাসন তো চলছে, এর মধ্যে নতুন করে যুক্ত হয়েছে সংঘাত। আপনারা দেখেছেন কিছুদিন আগে 300 সেখানে মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনীর সদস্য সহ বিভিন্ন পর্যায়ের মিয়ানমারের সরকারি কর্মকর্তা কর্মচারীরা তারা বিদ্রোহী গোষ্ঠীর সাথে লড়াই যুদ্ধে পরাজিত হয়ে এখানে ঢুকেছিল, তাদেরকে নিরাপদে আবার ওখানে পাঠিয়ে দিয়েছে। ভালো পারফরমেন্স যারা আসছে তাদেরকে পাঠাতে পেরেছিলেন। তাহলে গত 10 বছর ধরে বাংলাদেশে যে 12 লক্ষ রোহিঙ্গা আছে, তাদেরকে কেন পাঠাতে পারছেন না, কেন পাঠাচ্ছেন না? আজকে ভারতের পাশাপাশি মিয়ানমার নিয়ে আমাদের যথেষ্ট উদ্বেগের কারণ আছে। আমার আজকে এখানে দাঁড়িয়ে মনে পড়ছে আমাদের শ্রদ্ধেয় অভিভাবক প্রয়াত জাফরুল্লাহ চৌধুরীর কথা। ওনার সাথে একাধিকবার প্রোগ্রামে ছিলাম। উনি বলেছিলেন বাংলাদেশের উচিত রোহিঙ্গাদেরকে অস্ত্র দিয়ে প্রশিক্ষণ দিয়ে রাখাইনকে স্বাধীন করার জন্য লড়াইয়ের জন্য প্রস্তুত করা, এবং তার জন্য বাংলাদেশের অর্থ অস্ত্র সহ যেই ধরনের সহযোগিতা প্রয়োজন বাংলাদেশকে সেই ভূমিকা পালন করার দরকার। এটা জাফরুল্লাহ চৌধুরী বলেছিল। সেই বাস্তবতা আমরা সেই সময় উপলব্ধি করতে পারি নাই, বুঝতে পারি নাই। যেই কারণে হয়তো রাজনৈতিক মহল থেকে আমরা সেইভাবে প্রতিক্রিয়া দেখাতে পারিনি।
কিন্তু আজকের বাস্তবতা যদি দেখেন, মিয়ানমারের সামরিক বাহিনী সহ রোহিঙ্গা সংকটের ক্রাইসিসের অন্যতম মূল হোতা হচ্ছে এই জান্তা সরকার। সেই জান্তা সরকারকে পরিপূর্ণভাবে সমর্থন এবং সহযোগিতা করছে চায়না। রাখাইনে চাইনিজ ইনভেস্টমেন্টে শিল্প কারখানা, গ্যাসের লাইন, তেলের লাইন, বন্দর, বিভিন্ন ধরনের অবকাঠামো উন্নয়ন হচ্ছে এবং সেখানে আরো বিনিয়োগ করছে ভারত। ভারত এবং মিয়ানমার, ভারত এবং চীন মিয়ানমারের এই জান্তা সরকারের সাথে কাজ করে রাখাইনে তারা উন্নয়ন প্রকল্প দিচ্ছে এবং রাখাইনকে রোহিঙ্গা মুক্ত করার জন্য সব ধরনের অপারেশনে সহযোগিতা সমর্থন দিয়ে যাচ্ছে। একই সাথে ভারত এবং মিয়ানমার কিন্তু জান্তা সরকারের পাশাপাশি বিদ্রোহী গোষ্ঠীর সাথে কিছুটা লিয়াজও রাখছে, স্বাধীনতাকামী জনগোষ্ঠীর। আর বাংলাদেশ একটা ছোট জগন্নাথে পরিণত হয়েছে। বাংলাদেশ কারোর সাথে সম্পর্ক রাখতে পারছে না, বাংলাদেশ কিছু করতে পারছে না। এমনকি এই যে ওবায়দুল কাদেররা কাজে আজকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য আজকে ভারতীয় দাবিদার ভারতের পুতুল আওয়ামী সরকারকে হারানোর পাশাপাশি রাজনীতিতে পরিবর্তনের জন্য ভালো মানুষগুলোকে রাজনীতিতে এগিয়ে আসতে হবে, আন্দোলনে শরিক হতে হবে। আজকে রাজনৈতিক মহল থেকে সামাজিক অঙ্গনের সর্বত্র ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যে আওয়াজ উঠেছে, যে প্রতিবাদের লেলিহান শিকা চলছে, এই প্রতিবাদ শহর থেকে গ্রামে, পাড়া মহল্লায় সর্বত্র ছড়িয়ে দিতে হবে। ভারত খেলাও, বাংলাদেশ বাঁচাও, এটা কি যথার্থ স্লোগান, যথার্থ উক্তি? বাংলাদেশকে বাঁচাতে হবে। আজকে এই দেশে বৈধ ভাবে যে 10 লক্ষ ভারতীয়রা কর্মরত আছে, তাদেরকে হটাতে হবে। ভারতীয় দালালরা গণমাধ্যম থেকে শুরু করে ব্যবসায়ী সংগঠন, সরকারি কর্মকর্তা কর্মচারী সেই প্রতিষ্ঠানে বসে আছে, সেই দালালদেরকে চিহ্নিত করে আজকে ভারতীয় দালাল মুক্ত করতে হবে। ঘাতক দালাল নির্মূল কমিটিতে যেমন আপনার ঘাতক দালাল নির্মূল কমিটি কি বলে সংক্ষেপে, গাদানিক তৈরি হয়েছে, আজকে ভারতীয় দালাল নির্মূল কমিটি ভাদানিক তৈরি করতে হবে। কারণ আজকে ভারত, আমাদের সাধারণ সম্পাদক যেটি বলেছে, আপনার কাছে কথার কথা মনে হতে পারে, এই প্রেস ক্লাবের টোকাই থেকে শুরু করে প্রধানমন্ত্রীর বাসভবন সর্বত্র ভারতীয় এজেন্ট রয়েছে। আজকে এই যে বাংলাদেশে গত 15 বছরে 6 শতাধিকের অধিক মানুষকে গুম করা হয়েছে, এই সমস্ত গুমের লিস্ট করেছে ভারত। বিএনপির সর্বোচ্চ স্থায়ী কমিটির নেতা সালাউদ্দিন সাহেবকে উত্তরা থেকে তুলে নিয়ে শিলং নিয়ে গিয়েছিল, আপনারা জানেন। সাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে সীমান্তের উপর পাওয়া গিয়েছে, ইলিয়াস আলীকে এখনো পাওয়া যায়নি। সাংবাদিক শফিকুল ইসলাম কাজল কিভাবে ভারত গেল, সালাউদ্দিন সাহেব কিভাবে দিল্লি গেল, সেই জবাব আজকে ভারতের শাসকদেরকে দিতে হবে। আমরা পরিষ্কার ভাবেই বলতে চাই, দক্ষিণ এশিয়াতে ভারত যে অস্থিতিশীলতা শুরু করেছে, শুরু করেছে, যার ফলে আজকে সমস্ত প্রতিবেশী রাষ্ট্রগুলো ভারতীয় আগ্রাসন আধিপত্যবাদের বিরুদ্ধে জেগে উঠেছে। আজকে বাংলাদেশের মানুষকে একইভাবে জেগে উঠতে হবে।